সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে আমরা কতই না আশা করেছিলাম। মনে আছে, বলা হয়েছিল 2024 সালের ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে চালু হবে। আধুনিক ডিভাইস, স্বয়ংক্রিয় ব্যাগেজ সিস্টেম, 26টি বোর্ডিং ব্রিজ, বছরে 2 কোটি যাত্রী পরিবহনের ক্ষমতা। কিন্তু বাস্তবতা কি? 21,000 কোটি টাকার এই বিশাল প্রকল্প প্রায় শেষ হলেও সেটি এখনও অচল অবস্থায় পড়ে আছে। এই দেরির কারণে এখন কোটি টাকার যন্ত্রপাতি ঝুঁকির মুখে। আজকের ভিডিওতে জানাবো দেরির আসল কারণ কি, কাদের মধ্যে মতবিরোধ চলছে, আর এই অচল অবস্থার ফলে কী ধরনের আর্থিক ও প্রযুক্তিগত ক্ষতি হচ্ছে। চলুন শুরু করা যাক। সালের ডিসেম্বর বাংলাদেশ সরকার জাপানের সহায়তায় শুরু করে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প। মোট ব্যয় ধরা হয় 21,300 কোটি টাকা। এর মধ্যে প্রায় 15,000 কোটি টাকা এসেছে জাইকার ঋণ হিসেবে, বাকিটা সরকারের নিজস্ব তহবিল থেকে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল ঢাকার আকাশপথকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, 1 বছরে 2 কোটি যাত্রী সেবা দিতে সক্ষম হওয়া, আন্তর্জাতিক মানের যাত্রী সুবিধা তৈরি করা এবং বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনাকে পুরোপুরি অত্যাধুনিক করা। 2023 সালের অক্টোবরে টার্মিনালের আংশিক উদ্বোধন হয়ে গেছে, কিন্তু পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর কথা ছিল 2024 সালের ডিসেম্বরে, যা এখন পিছিয়ে গেছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কেন? এখানে শুরু হচ্ছে আসল জটিলতা। টার্মিনালটি চালু করার জন্য বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল এটি পরিচালনা করবে একটি জাপানি কনসোর্টিয়াম, যেখানে আছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো কর্পোরেশন, সোজিৎস কর্পোরেশন এবং নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্পোরেশন। কিন্তু সরকারের পরিবর্তনের পর এই কনসোর্টিয়াম ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। জাপানি পক্ষ বলছে তাদের প্রস্তাবিত আর্থিক মডেল বেবিচক গ্রহণ করছে না। তাদের বক্তব্য অনুযায়ী, আমরা যে আয় ব্যয়ের কাঠামো দিয়েছি তা বিশ্বমানের পরিচালন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু বেবিচক সেটি খুব আঞ্চলিক মানদণ্ডে বিচার করছে। বাংলাদেশের পরামর্শকরা যেখানে ভারতের বিমানবন্দরগুলোর আয় ব্যয়ের হিসাব ধরেছেন, সেখানে জাপানি কনসোর্টিয়াম বলছে এই টার্মিনাল তো ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর, তাই খরচ বেশি। ভারতের তুলনায় কম ধরা বাস্তবসম্মত নয়। আরেকটি বড় সমস্যা এসেছে রেভিনিউ শেয়ারিং বা আয় ভাগাভাগি নিয়ে। সবচেয়ে লাভজনক দুটি খাত যাত্রী সুরক্ষা ফি, বিমানবন্দর উন্নয়ন ফি। এই আয়ের অংশীদার হতে চায় কনসোর্টিয়াম, কিন্তু বেবিচক সে প্রস্তাবে রাজি নয়। তারা বলছে এই ফিগুলোর আয় আমরা সরকারের তহবিলে জমা দেই, তাই ভাগাভাগি করা যাবে না। ফলে কনসোর্টিয়ামের হিসেবে প্রকল্পটি লাভজনক থাকছে না। তারা বলছে শুধু গ্রাউন্ড হ্যান্ডেলিং বা দোকান ভাড়া থেকে যে আয় হবে তা দিয়ে বিশাল অপারেশনাল খরচ মেটানো অসম্ভব। বেবিচকের পক্ষ থেকে বলা হচ্ছে ওদের রেভিনিউ শেয়ারিং মডেল স্পষ্ট নয়। আমাদের পক্ষে লাভজনক না হলে তো প্রকল্পে যাওয়ার যুক্তি নেই। সরকারও জানিয়েছে এটি একটি পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প, অর্থাৎ সরকার ও বেসরকারি অংশীদার মিলে পরিচালনা করবে, তাই উভয় পক্ষের আর্থিক স্বার্থ সুরক্ষিত থাকতে হবে। কিন্তু এখনও দুপক্ষের কেউ নির্দিষ্ট লাভের হিসাব বা ইনভেস্টমেন্ট রিটার্নের কাঠামো প্রকাশ করেনি। জাপান বলছে আমরা এখনো আশাবাদী, বাংলাদেশের প্রত্যাশা আর আমাদের প্রস্তাবের পার্থক্য খুব বেশি নয়, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে এই দেরি যত বাড়ছে ততই ঝুঁকি বাড়ছে প্রকল্পের যন্ত্রপাতি, প্রযুক্তি ও অর্থনৈতিক দিক থেকে। এখন আসি সবচেয়ে উদ্বেগজনক অংশে, বিলম্বের বাস্তব ক্ষতি। প্রকল্পের 99.88% কাজ শেষ হলেও এখনো কোনো নির্দিষ্ট চালুর তারিখ নেই। ফলে দীর্ঘদিন ধরে টার্মিনালের ভেতরে থাকা ইলেকট্রনিক ইকুইপমেন্ট ও সিস্টেমের ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। বেবিচকের একজন কর্মকর্তা স্বীকার করেছেন কিছু সরঞ্জাম ও যন্ত্রপাতির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, কিছুর আবার শেষ হতে চলেছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ভাবুন তো, কোটি কোটি টাকা স্বয়ংক্রিয় ব্যাগেজ সিস্টেম, বোর্ডিং ব্রিজ, স্ক্যানার
এসব যন্ত্রপাতি অব্যবহৃত থাকলে শুধু নষ্টই হবে না, আবার চালু করতেও অতিরিক্ত খরচ পড়বে। 2025 সালের মধ্যে যদি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু না করা যায়, তবে পুনঃস্থাপন, সফটওয়্যার আপডেট, মেরামত ও পুনঃপরীক্ষা মিলে আরও শত কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। 2024 সালের আগস্টে বিমানের একটি ফ্লাইট প্রথমবারের মতো নতুন টার্মিনালের বোর্ডিং ব্রিজ ভিজিডিএস ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম ব্যবহার করেছে। এটি ছিল এক ধরনের টেস্ট রান, যাতে দেখা যায় সব সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা। বর্তমানে বিভিন্ন ট্রায়াল চলছে ব্যাগেজ সিস্টেম, বোর্ডিং প্রক্রিয়া, নিরাপত্তা যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে। টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বছরে 2 কোটি যাত্রী সেবা পাবে, কার্গো হ্যান্ডেলিং দ্বিগুণ হবে আর প্রায় 6000 কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন বড় প্রশ্ন, এই জটিলতা কি ভবিষ্যতে জাপানের বিনিয়োগে প্রভাব ফেলবে? সরকারের অর্থনৈতিক উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, জাইকা বিনিয়োগকারী নয়, ঋণদাতা। বিনিয়োগের দায়ভার বাংলাদেশের, অর্থাৎ জাপানি সরকারি ঋণ বন্ধ হওয়ার আশঙ্কা কম, কারণ তারা পরিচালন সংক্রান্ত আলোচনায় জড়িত নয়। জায়গার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আমরা শুধু নির্মাণে অর্থায়ন করেছি, পরিচালনা নিয়ে কোনো ভূমিকা নেই। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছে, যদি এই প্রকল্পের পরিচালনা দীর্ঘমেয়াদী অচলাবস্থা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে জাপানের নতুন প্রকল্পে আগ্রহ কিছুটা কমে যেতে পারে, কারণ এটি শুধু ব্যবসায়িক নয়, বিশ্বাসের প্রশ্ন বটে। এখনও টার্মিনালটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বিবেচক বলছে, তারা দ্রুত সমাধানের চেষ্টা করছে। কনসোর্টিয়াম আশাবাদী, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, কিন্তু সময় যত যাচ্ছে ক্ষয়ক্ষতি তত বাড়ছে। অব্যবহৃত যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, নতুন করে ইনস্টলেশন খরচ বাড়ছে, আর দেশও হারাচ্ছে আন্তর্জাতিক মানের যাত্রী সেবার চালুর সুযোগ। টার্মিনাল শুধু একটি ভবন নয়, এটি বাংলাদেশের আকাশপথের ভবিষ্যৎ। এটি দ্রুত চালু করা গেলে দেশের ইমেজ, বাণিজ্য, পর্যটন সবকিছুতে বিশাল প্রভাব পড়বে। কিন্তু প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক পরিবর্তনের কারণে যদি বিলম্ব চলতেই থাকে, তাহলে শুধু কোটি টাকার ক্ষতি নয়, বাংলাদেশের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে। তাই এখন দরকার সিদ্ধান্তের স্বচ্ছতা, অংশীদারদের মধ্যে আস্থা আর দ্রুত বাস্তবায়ন। আপনার কি মনে হয়, এই দেরির জন্য দায়ী কে, সরকার না জাপানি কনসোর্টিয়াম? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।